তেলেঙ্গানা এবং কর্ণাটকের জঙ্গলে প্রতি বছর একজন মহিলার মাথা কাটা লাশ পাওয়া যায়। সেই লাশের পরনে থাকে সাদা শাড়ি এবং লাশের উপরে অদ্ভুত একটা কাঠের মুখোশ রাখা থাকে। 15 বছর ধরে 15টি লাশ পাওয়ার পরেও পুলিশ আজ পর্যন্ত খুনির কোনো ক্লুই খুঁজে পায়নি। যেন খুনি দিনের আলোতে খুন করে হাওয়ায় মিলিয়ে যায়। এদিকে জঙ্গলের লাগোয়া গ্রামে অদ্ভুতভাবে কিছু মানুষ মারা যাচ্ছে, সেখানেও পুলিশ কাউকে ধরতে পারছে না। তাই গ্রামের একজন অত্যন্ত চালাক ছেলে এই মৃত্যুগুলোর রহস্য উদ্ঘাটনে নেমে পড়ে। তবে এরপরে তার নিজের পরিবারেই শুরু হয় মৃত্যুর খেলা। তাহলে সেই গ্রামে এত অস্বাভাবিক মৃত্যু কেন হচ্ছে? জঙ্গলে পাওয়া কাটামাথা লাশগুলোর রহস্যটাই বা কি? নাকি সবগুলো মৃত্যুর পেছনে কোনো লুকানো কানেকশন রয়েছে? ছেলেটা কি পারবে নিজের পরিবারকে বাঁচিয়ে প্রত্যেকটা খুনের রহস্য খুঁজে বের করতে? এমনই একটা শ্বাসরুদ্ধকর গল্প আমরা দেখব আজকের ভিডিওতে। আজ এক্সপ্লেন করছি একটি তেলেগু মিস্ট্রি থ্রিলার মুভি যার নাম ভূতাধাম ভাস্কর নারায়ণম। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমাদের ২০০০ সালের একটি ঘটনা দেখানো হয়। নিউজ পেপারের খবরে জানা যায়, তেলেঙ্গানার সীমানার পাশে চিনকলি নামের জঙ্গলে প্রতি বছর একটি করে মাথাকাটা দেহ পাওয়া যেত। প্রতিবারই সেগুলো ছিল সাদা শাড়ি পরিহিত মহিলাদের লাশ। লাশের ওপরে কাঠের তৈরি একটা অদ্ভুত মুখোশ রাখা থাকত। প্রতিবারই ভিকটিমদের কোনো পরিচয় জানা যেত না। তবে ফরেনসিক রিপোর্ট থেকে পরিষ্কার বোঝা যেত, মহিলাদের খুন করার আগে খুব টর্চার করা হয়েছে। তাদেরকে শারীরিক নির্যাতন করার পর মেরে ফেলা হতো। এখনো পর্যন্ত এই রকম 15 জন মহিলার লাশ পাওয়া গেছে। কিন্তু পুলিশ অনেক তদন্ত করেও এখনো খুনির কোনো ক্লুই খুঁজে পায়নি। এটা থেকেই বোঝা যাচ্ছে খুনি অনেক বেশি চালাক। কারণ এত বছর ধরে খুন করলেও তাকে এখনো কেউ ধরতেই পারেনি। এ কারণে সেই খুনি সেই এলাকার সবথেকে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। এবার দেখা যায় কোনো এক অন্ধকার ঘরে একটি মেয়েকে দড়ি দিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। মেয়েটার পরনে সাদা শাড়ি আর মুখে কালো রং দিয়ে শয়তানের মতো করে রং করা হয়েছে। মেয়েটার মুখের ভেতরে একটি লেবু ঢুকিয়ে রাখা। অর্থাৎ এবার এই মেয়েটিই হলো খুনির নতুন শিকার। মেয়েটির গলায় একটি শিবলিঙ্গ ঝুলছে। কিছুক্ষণ পর সেখানে একজন বিশালকায় ভয়ঙ্কর মানুষ আসে, তবে তার মুখ দেখা যাচ্ছে না। তার হাতে ধারালো একটা খড়গ। লোকটা ঘরে ঢুকতেই মেয়েটি খুবই ভয় পেয়ে যায়। সে ভয়ে নিজেকে ছাড়ানোর জন্য চেয়ারে বসেই ছটফট করতে থাকে। লোকটি মেয়েটির সামনে এসে তার গলা থেকে শিবলিঙ্গটি খুলে নেয়। এরপর শিবলিঙ্গটি দিয়ে কিছু একটা রিচুয়াল করে সেটা মেয়েটির মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। ধীরে ধীরে শিবলিঙ্গটি তার পেট পর্যন্ত ঢুকিয়ে পেটে হাত দিয়ে কিছু মন্ত্র পড়ে। মানে এই ঘরে যা কিছু হচ্ছে সেটা একেবারে স্বাভাবিক কিছু নয়। এখানে সিন শিফট হয়ে আমরা দুজন ছেলেকে দেখতে পাই। তাদের মধ্যে একজনের নাম জন এবং সে পেশায় একজন বিজনেসম্যান। অন্যজন তার অ্যাসিস্ট্যান্ট। তারা মূলত একজন ডিটেকটিভের খোঁজে একটি কলোনিতে চলে আসে। এখানে তারা যে ডিটেকটিভের খোঁজ পেয়েছে সে এই এলাকায় অনেক বিখ্যাত। তারা ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট এবং বন্ধু প্রসাদের সাথে দেখা করে এই ডিটেকটিভের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। ডিটেকটিভের নাম হচ্ছে ভাস্কর নারায়ণ। প্রসাদ ভাস্করের ছোটবেলার একটা ঘটনা বলতে থাকে, আর সিন চলে আসে 14 বছর পেছনে। ছোটবেলা থেকে ভাস্কর খুবই বুদ্ধিমান ছেলে ছিল। সে বাড়িতে বাবা মা এবং বড় ভাইয়ের সাথে থাকত। তার প্রসাদ এবং ইন্দ্রা নামের দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। এছাড়া পাশের বাড়ির লক্ষ্মী নামের একটি মেয়েকে ভাস্কর মনে মনে খুবই পছন্দ করত। লক্ষ্মীর বড় বোনের নাম ছিল শ্রাবণী, যাকে ভাস্কর নিজের বড় বোনের মতোই শ্রদ্ধা করত। তাদের দিন ভালোই চলছিল, তবে হঠাৎ একদিন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। আলী নামের একজন ব্যক্তি এসে ভাস্করের বড় ভাই রবির সাথে খুব ঝামেলা শুরু করে। কারণ রবি আলীর মেয়ে রহিমাকে ভালোবাসে, কিন্তু জাতিগত ভিন্নতার কারণে আলী তাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না। তবুও রবি ও রহিমা গোপনে দেখা করে তাদের সম্পর্ক চালিয়ে যায়। একসময় আলী বিষয়টি জেনে যায় আর রহিমার কলেজে যাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। তাই এবার রবি রহিমাকে নিয়ে পালানোর প্ল্যান করে।
সে রহিমাকে আনতে তাদের বাড়িতে যেতেই দেখে মেঝেতে আলী এবং রহিমার মৃতদেহ পড়ে আছে। সে বাড়িতে যাওয়ার আগেই কেউ তাদেরকে খুন করে রেখে গেছে। রবি যেই রহিমার পেট থেকে চাকুটা বের করে ঠিক তখনই সেখানে পুলিশ পৌঁছে যায়। রবির হাতে চাকু দেখে তারা রবিকেই খুনি সন্দেহ করে গ্রেপ্তার করে। সব তথ্য প্রমাণও রবির বিরুদ্ধেই যাচ্ছিল, কারণ চাকুতে তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এদিকে আলীর সাথে যে তার ঝামেলা হয়েছিল এই ব্যাপারটা সবাই জানতো, তাই সবার সন্দেহ যায় রবির ওপরেই। তবে ভাস্কর এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সে জানতো তার ভাই কখনোই এই কাজ করতে পারে না। তাই ভাস্কর আসল খুনিকে ধরার জন্য নিজেই ক্রাইম সিনে গিয়ে ক্লু খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে তেমন কিছুই পাওয়া যায় না। এরই মধ্যে রবি জামিনে মুক্তি পায়, কিন্তু ওই ঘটনার পর লজ্জা এবং কষ্টে সে গলায় দড়ি দিয়ে নিজেই নিজেকে শেষ করে ফেলে। রবির মৃত্যুতে ভাস্করের পুরো পরিবার একেবারেই ভেঙে পড়ে। ভাস্কর মনে মনে প্রতিজ্ঞা করে যে করেই হোক সে তার ভাইকে ন্যায় বিচার পাইয়ে দেবে। এরপর থেকে ভাস্কর অনেক ইনভেস্টিগেশন থ্রিলার টাইপের মুভি দেখতে শুরু করে এবং সেগুলো থেকে ইনভেস্টিগেশন সম্পর্কে অনেক কিছু শিখতেও পারে। আবারও সে ক্রাইম সিনে ফিরে যায় আর নতুন শেখা পদ্ধতিতে সব জায়গায় খুঁজতে শুরু করে। সে বাড়ির বাইরেটাও ভালোভাবে খুঁজে দেখে। এবার বাইরের পাঁচিলে অন্যরকম একটা ফুটপ্রিন্ট পাওয়া যায়। ভাস্কর বুঝতে পারে কেউ হয়তোবা পাঁচিল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেছিল, অথবা এখান দিয়ে পালিয়ে গেছে। ফুটপ্রিন্টের ঠিক নিচেই ভাস্কর দড়ি দিয়ে বাঁধা একটি শিবলিঙ্গ খুঁজে পায়। ঠিক একই ধরনের শিবলিঙ্গ আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। মুসলমানের বাড়িতে শিবলিঙ্গ দেখে ভাস্কর ভীষণই অবাক হয়। তাই সে শিবলিঙ্গটি নিয়ে পুলিশের কাছে যায় এবং পুলিশকে পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তার কথায় কোনো গুরুত্বই দিচ্ছে না। পুলিশ ভাবে ভাস্কর বাচ্চা ছেলে, তাই সে ক্রাইমের ব্যাপারে কী বা বুঝবে। তাই ভাস্করের ভাইয়ের উপর খুনের যে কলঙ্ক লেগেছিল সেটা তার সাথেই রয়ে যায়। এই ঘটনায় ভাস্করের মধ্যে এক প্রকার জেদ তৈরি হয়। তাই সে ঠিক করে বড় হয়ে পুলিশ অফিসার হবে, কিন্তু দৃষ্টিশক্তি কম থাকার কারণে সেটা আর সম্ভব হয় না। এজন্য সে ডিটেকটিভ হয়ে বিভিন্ন কেস সমাধান করে, যাতে আর কোনো নিরপরাধ ব্যক্তির যেন তার ভাইয়ের মতো পরিণতি না হয়। এটাই হলো ভাস্করের ডিটেকটিভ হওয়ার পেছনের গল্প। এরপর ভাস্কর এলে তারা জানায় মূলত বিজনেসম্যান জনের একটি মোবাইল ফোন হারিয়ে গেছে। ওই ফোনটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমনকি ফোনটি ফিরে পাওয়ার জন্য যত টাকা লাগে সে দিতে প্রস্তুত। ভাস্কর তার অবজারভেশন কাজে লাগিয়ে বলে জন একটি মেয়ের সাথে এনজয় করার জন্য হোটেলে উঠেছিল এবং সেই ফোনে সে কিছু পার্সোনাল ভিডিও করেছে। মূলত এ কারণেই সে ফোনটিকে খুঁজতে চাইছে। ভাস্কর তাকে একদিনের মধ্যে ফোনটি খুঁজে দেওয়ার আশ্বাস দেয়। একটু চিন্তা করেই ভাস্কর বুঝতে পারে জনের ফোনটি ভুলবশত হোটেল রুমের বাইরে পড়ে গিয়েছিল। এরপর নেশার ঘোরে হোটেলের ওয়াচম্যান ফোনটা চুরি করে দোকানে বিক্রি করে দিয়েছে, কারণ ভাস্কর অফিসে আসার সময় সেই ওয়াচম্যানকে মোবাইলের দোকান থেকে টাকা নিতে দেখেছে। দুয়ে দুয়ে 4 মিলিয়ে ভাস্কর সেই দোকান থেকে ফোনটি রিকভার করে পরের দিনই বিজনেসম্যান জনকে সেটা ফিরিয়ে দেয়। ভাস্করের ছোটবেলার বন্ধু ইন্দ্রা তাদের গ্রামে পুলিশ অফিসার হিসেবে জয়েন করেছে। ইন্দ্রা জটিল সব কেস সমাধান করার জন্য সবসময় ভাস্করের সাহায্য নেয়। একবার গ্রামে একটা বাড়িতে পুরো পরিবারকে একসাথে খুন করা হয়। তাদের ছোট মেয়ে তখন বাজার করতে বাইরে গিয়েছিল, তাই শুধুমাত্র সে বেঁচে আছে। পুলিশ ভাস্করকে নিয়ে ক্রাইম সিনে এলে ভাস্কর প্রথমে বাড়ির চারপাশে ঘুরে সবকিছু ভালোভাবে পরীক্ষা করে। এরপর পুলিশকে বলে ছোট মেয়েটাই তার পরিবারকে খুন করেছে, কারণ মেয়েটার কথায় আর ক্রাইম সিনে অনেক অসঙ্গতি রয়েছে। ফ্রিজ ভর্তি সবজি থাকার পরেও সে বাজার করতে গেছে। বাজারের ব্যাগটা সুন্দর করে এক কোণায় রাখা আছে, তার মানে মেয়েটা আসলে বাজার করতে যায়নি। সে প্রথমে বড় বোনকে চাকু দিয়ে গলা কেটে খুন করেছে, তবে চাকুটা ধুয়ে আবারও আগের জায়গায় রেখে দিয়েছে। এরপর চায়ে বিষ মিশিয়ে বাবা মাকে খুন করেছে। ভাস্করের কথা শুনে ইন্দ্রা ছোট মেয়েটাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে একসময় মেয়েটা স্বীকার করে সেই সবাইকে খুন করেছে, কারণ তার পরিবার তার আর তার বয়ফ্রেন্ডের সম্পর্কটা কিছুতেই মেনে নিচ্ছিল না। তাই সে সবাইকে খুন করে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যেতে চেয়েছিল। এভাবেই ভাস্কর তার প্রখর বুদ্ধি আর অবজারভেশন পাওয়ার দিয়ে জটিল সব কেস নিমিষেই সমাধান করে ফেলে।
একদিন গ্রামের ৩ জন কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে একটা গাছের নিচে মাথা কাটা আর সাদা শাড়ি পরা একটা মহিলার লাশ দেখতে পায়। লাশের উপর একটা কাঠের তৈরি এফিজি মুখোশ রাখা, ঠিক যেমনটা আমরা মুভির শুরুতেই নিউজ পেপারে দেখেছিলাম। খবরটা পেয়ে ইন্দ্রা ভাস্করকে নিয়ে সেখানে চলে আসে। ভাস্কর ক্লু খোঁজার জন্য চারিদিকটা ভালোভাবে ঘুরে দেখে, কিন্তু কিছুই পাওয়া যায় না। ফরেনসিক এক্সপার্ট রুদ্রবেণী মৃতদেহ পরীক্ষা করে জানায়, খুন হওয়া মহিলাটির দুহাতে ৬টা করে আঙুল ছিল। দুহাত থেকে একটা করে আঙুল কেটে নিয়ে সেখানে নিখুঁতভাবে সেলাই করা হয়েছে। তবে মৃতদেহে কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। ভাস্কর বলে, মৃতদেহের মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি আশেপাশে এক ফোঁটা রক্তের চিহ্ন পর্যন্ত নেই। তার মানে হয়তোবা এই খুনটি অন্য কোথাও করে তারপর এখানে বডিটি ফেলা হয়েছে। সরকারি কাগজেও মেয়েটির ফিঙ্গারপ্রিন্টের কোনো রেকর্ডই নেই। তাই তার পরিচয় জানাও একেবারেই অসম্ভব। মানে এমন কোনো দিক নেই যেখান থেকে এই কেসটিকে সমাধান করা যেতে পারে। শুধুমাত্র জানা গেছে মেয়েটার হাতে ১২টি আঙুল ছিল, যেখান থেকে দুটো আঙুল কেটে ফেলা হয়েছে। অর্থাৎ এই আঙুল কাটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে। কিন্তু ইন্দ্রা বলে, যে খুনি কোনো ক্লু ফেলে যায় না, সেখানে এই মেয়েটির কয়টা আঙুল ছিল তাতে কি বা এসে যায়। এদিকে ভাস্করও তার বুদ্ধি কাজে লাগিয়ে কিছুই খুঁজে পাচ্ছে না। সে বুঝতে পারছে না মেয়েটিকে কে এবং কোথায় খুন করা হতে পারে। তাই একসময় ভাস্কর হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর লক্ষ্মীও সেখানে আসে। লক্ষ্মী একজন জার্নালিস্ট এবং গত ৩ বছর ধরে এই কেসের উপর কাজ করছে। তবে সেও ভাস্করের মতোই এখনো কোনো সমাধানে পৌঁছতে পারেনি। এমনকি এই কেসের বিষয়ে সে ইন্দ্রার সাথেও রাগারাগি করে। ইন্দ্রা তাকে বুঝিয়ে বলে, রাগ করে কোনো লাভ নেই, কারণ ভিকটিমদের কোনো ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড নেই। এমনকি কখনো তাদের নিখোঁজ হওয়ার কোনো রিপোর্ট পর্যন্ত দায়ের করা হয়নি। সবথেকে বড় কথা, তাদের কারো মাথা পাওয়া যাচ্ছে না। ইন্দ্রা আরও জানায়, কর্ণাটক পুলিশের যে হেড আছে তার নাম হলো শঙ্কর। তিনি আগামী বছর রিটায়ার্ড করবেন। তার জীবনে শুধুমাত্র এই একটি কেসই আছে যেটা তিনি এখনো পর্যন্ত সমাধান করতে পারেননি। তিনি এই মাত্র আমাকে কল করে জানতে চেয়েছেন খুনির কোনো ক্লু পাওয়া গেছে কিনা। তার মতো এত ভালো অফিসারও এই কেসের হাল ছেড়ে দিয়েছে। হয়তো এবার এই কেসটিকে বন্ধ করে দেয়া হতে পারে। এসব শুনে লক্ষ্মীর আর বলার কিছুই থাকে না। সেদিন সন্ধ্যায় ভাস্কর লক্ষ্মীদের বাড়িতে যায়, যেখানে তার লক্ষ্মীর বড় বোন শ্রাবণীর সাথে দেখা হয়। শ্রাবণী তখন তার বয়ফ্রেন্ড কিশোরের সঙ্গে ফোনে চ্যাট করছিল। এটা দেখে ভাস্কর মজা করে শ্রাবণীকে বলে, তার হাতে এক্সট্রা আঙুল থাকার কারণে সে কিশোরকে অনেক স্পিডে মেসেজ পাঠাতে পারছে। তার মানে শ্রাবণীর হাতেও এক্সট্রা আঙুল রয়েছে। তখন লক্ষ্মী তাকে ধমক দিয়ে বলে, কেস সলভ করতে পারে না, আবার এখানে এসে দাঁত কেলাচ্ছে। যাও গিয়ে শুধু সহজ সহজ কেসগুলো সমাধান করো গে। পরের দিন ভাস্কর পুলিশ স্টেশনে গিয়ে কেসের ব্যাপারেই কথা বলছিল। তবে তারা কোনো ক্লুই মিলাতে পারছে না। ঠিক তখনই থানার বাইরে একজন নেশাগ্রস্ত ব্যক্তি এসে হইচই করতে থাকে। ইন্দ্রা বলে, এই ছেলেটা প্রায়ই থানায় এসে এমন তামাশা করে। ছেলেটার গার্লফ্রেন্ড ৬ বছর আগে নিখোঁজ হয়েছিল। মেয়েটা ছিল নেপালের, কিন্তু ছেলেটা এই থানায় এসে রিপোর্ট করছে। এমনকি তার গার্লফ্রেন্ড আসলে কোনো মেয়ে নয়, সে ছিল একজন ট্রান্সজেন্ডার। বাকি পুলিশেরা জোর করে ছেলেটাকে ধরে সেখান থেকে নিয়ে যায়। এর পরের দিন খবর আসে, জঙ্গলে একই রকম আরেকটি মাথা কাটা মৃতদেহ পাওয়া গেছে। খবরটা পাওয়া মাত্রই শঙ্কর ইন্দ্রাকে নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা বুঝতে পারে এই খুনটাও ঠিক আগেরগুলোর মতো করেই করা হয়েছে। এখানেও কোনো ক্লু নেই। মেয়েটার হাত থেকে এক্সট্রা আঙুল কেটে সেখানে সেলাই করে রাখা। তবে এবার মৃতদেহের হাতের চামড়া পর্যন্ত খুলে ফেলা হয়েছে, যাতে কিছুতেই তার পরিচয় খুঁজে পাওয়া না যায়। কিছুক্ষণ পর লক্ষ্মী, প্রসাদ এবং ভাস্কর তদন্ত করতে সেখানে পৌঁছে যায়। ভাস্কর একটি ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করে যে মৃতদেহটির পায়ে একটি পুরাতন আঘাতের চিহ্ন ছিল। সেটা দেখে তার মনে পড়ে যায়, তারা যখন ছোট ছিল তখন একবার শ্রাবণীর পায়ে ঠিক একই জায়গায় কেটে গিয়েছিল। চিহ্নটা দেখে ভাস্কর মনে মনে খুবই ভয় পায়। এরপর তার কথায় মৃতদেহটি ডিএনএ টেস্ট করে জানা যায় মৃতদেহটি আসলেই লক্ষ্মীর বড় বোন শ্রাবণীর। এটা শোনা মাত্র ভাস্কর প্রচণ্ড কষ্টে কেঁদে ফেলে, কারণ ছোট থেকে শ্রাবণী তার কাছে নিজের বড় বোনের মতোই ছিল। শ্রাবণীর মৃত্যুতে তার পুরো পরিবার একেবারেই ভেঙে পড়ে।
লক্ষ্মী দিনরাত তার বোনের স্মৃতি মনে করে শুধু কান্না করে যাচ্ছে। এদিকে পুলিশ শ্রাবণীর বয়ফ্রেন্ড কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে কিশোর জানায় শ্রাবণী হায়দ্রাবাদে যে কলেজে চাকরি করত সেই কলেজের হোস্টেলেই থাকত। প্রতি রবিবার সে বাড়িতে আসতো। এই রবিবারে বাড়িতে আসার আগে শ্রাবণী তাকে নিয়ে মন্দিরেও গিয়েছিল। এরপর কিশোর শ্রাবণীকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল। তখন সে ভাবতেও পারেনি শ্রাবণীর সাথে এমন কিছু হয়ে যাবে। এদিকে শ্রাবণীর মৃত্যুতে ভাস্করের মনেও খুব আঘাত লেগেছে। তার সাথে শ্রাবণীর সম্পর্কটা ছিল একদম অন্যরকম। ভাস্কর ভাবে একমাত্র শ্রাবণী তাকে বিশ্বাস করত। সে ছোট থেকে সব কাজে ভাস্করকে সাপোর্ট করেছে। কিন্তু তার বড় ভাইয়ের মতো শ্রাবণীও আজ তাকে ছেড়ে চলে গেল। সে ভেতরে ভেতরে খুব অনুশোচনা করতে থাকে, কারণ সে যদি এই কেসটা আগেই সমাধান করতে পারত তাহলে হয়তো শ্রাবণী আজ বেঁচে থাকত। তাই সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক সে কেসটিকে সমাধান করবেই। ইন্দ্রাও বলে সে ভাস্করকে সব রকমভাবে সাহায্য করবে। তবে প্রসাদ বলে এটা করা ভাস্করের জন্য একেবারেই ঠিক হবে না, কারণ যদি খুনি বুঝতে পারে যে ভাস্কর এই কেসের তদন্ত করছে তাহলে সে হয়তোবা ভাস্করকেও খুন করতে পারে। কিন্তু ভাস্কর সিদ্ধান্ত নিয়েই নিয়েছে সে এর শেষ দেখে ছাড়বে। সেদিন সন্ধ্যাবেলায় ভাস্কর লক্ষ্মীর সাথে দেখা করতে আসে। ওই ঘটনার পর 4 দিন যাবৎ লক্ষ্মী কিছুই খায়নি। ভাস্কর লক্ষ্মীকে স্বাভাবিক করার চেষ্টা করে, তবে লক্ষ্মী উল্টো ভাস্করকে বলে, তুমি তো তোমার নিজের ভাইয়ের কেসটাই সমাধান করতে পারোনি, নিজের ভাইকে ন্যায় বিচার দিতে পারোনি, তাহলে তুমি কিভাবে শ্রাবণীর কেসটা সমাধান করবে? সে ভাস্করকে ধিক্কার দিয়ে এই কেসটি ছেড়ে দিতে বলে। লক্ষ্মীর কাছে এই সব কথা শুনে ভাস্কর খুবই কষ্ট পায়। বাড়িতে এসে সে আলীর বাড়িতে পাওয়া শিবলিঙ্গটা হাতে নিয়ে কিছু যেন চিন্তা করতে থাকে। শ্রাবণী হায়দ্রাবাদে যে কলেজে চাকরি করত, ভাস্কর সেখানে গিয়ে আবারও কিশোরের সাথে দেখা করে। কিশোর জানায় সে শ্রাবণীকে দুপুর 2টায় বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল। ফরেনসিক রিপোর্টে এসেছে তাকে দুপুর 3টার দিকে খুন করা হয়েছে। এতে ভাস্কর ধারণা করে শ্রাবণীকে সম্ভবত হায়দ্রাবাদে খুন করে তার মৃতদেহ চিনকোলের জঙ্গলে ফেলে আসা হয়েছে। ভাস্কর শ্রাবণীর রুমমেটদের সাথেও কথা বলে। তারা জানায় গত কয়েকদিন ধরে শ্রাবণী খুবই চুপচাপ থাকত, কারোর সাথে তেমন কোনো কথা বলতো না। তাকে দেখে মনে হচ্ছিল সে কিছু একটা নিয়ে মনে মনে খুব টেনশন করছিল, হয়তো কোনো পারিবারিক সমস্যা হবে। এটা ভেবে তারা আর এই বিষয়ে খুব একটা গুরুত্ব দেয়নি। তবে কিশোর জানায় সে এমন কিছুই নোটিস করেনি। যদি শ্রাবণীর পারিবারিক কোনো সমস্যা হতো তাহলে তো সে জানতে পারত। এরপর ভাস্কর বাসস্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখে কিশোর সেদিন শ্রাবণীকে বাসস্ট্যান্ডের বাইরে গেট পর্যন্ত ছেড়ে দিয়েছিল, কিন্তু শ্রাবণী বাসস্ট্যান্ডের ভেতরে ঢোকেনি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সে যদি ভেতরে না গিয়ে থাকে তাহলে কোথায় গিয়েছিল? এরপর ভাস্কররা ফিরে আসার সময় চিনকলি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটা জায়গায় থেমে চা খাচ্ছে। তখনই হঠাৎ একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। প্রসাদ এবং কিশোর দ্রুত ভাস্করকে হসপিটালে ভর্তি করে। এই ঘটনায় ভাস্করের পরিবারও তাকে নিয়ে খুবই চিন্তায় পড়ে গেছে। খবর পেয়ে লক্ষ্মীও তাকে দেখতে আসে। গতদিনের খারাপ ব্যবহারের জন্য সে ভাস্করের কাছে ক্ষমা চায়। লক্ষ্মী জানায় এখন থেকে সেও ভাস্করের টিমের সাথে যুক্ত হয়ে এই কেসটার সমাধান করতে তাদের সাহায্য করবে। তারা প্রথমে পুলিশ স্টেশনে গিয়ে এই কেসের সমস্ত ফাইল ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। পরে মৃতদেহের উপরে পাওয়া এফিজি মুখোশ সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। তারা জানতে পারে এই মুখোশটি মূলত কাঠ দিয়ে তৈরি করা, যা প্রায় 60 থেকে 70 বছর আগে তৈরি করা হতো, তবে এখন আর কেউ তৈরি করে না। এরপর মৃতদেহে পরিহিত সাদা কাপড়ের টুকরো পরীক্ষা করে জানা যায় এই কাপড়টিও অনেক বছর আগে ব্যবহার করা হতো, কিন্তু এখন এই কাপড় আর কেউ তৈরি করে না। জঙ্গলের মৃতদেহগুলো যেসব জায়গায় পাওয়া গেছে সেগুলো একসাথে একটা শেপ তৈরি করে। এছাড়া প্রত্যেকটা মার্ডার স্পটের পাশে অটোরিকশার টায়ারের চিহ্ন পাওয়া যেত। তাই ভাস্কর ধারণা করে সম্ভবত মৃতদেহগুলো অটোরিকশায় করে এনে জঙ্গলে ফেলা হতো। ভাস্কর এটাও লক্ষ্য করে শুরুর দিকে 5টি খুন ঘটেছিল কর্ণাটক রিজনে, তারপর বাকি খুনগুলো ঘটেছিল তেলেঙ্গানায়। এখন 14 বছর পর আবারও কর্ণাটকে এই ঘটনাগুলো ঘটতে শুরু করেছে, অর্থাৎ খুনগুলো একটি প্যাটার্ন তৈরি করছে।
তাই তারা কর্ণাটক রিজনে শুরুর দিকে পাওয়া 5টি মৃতদেহের সাথে যে সব জিনিসপত্র পাওয়া গিয়েছিল সেগুলো ভালো করে চেক করতে শুরু করে। এবার তারা কর্ণাটকের এসপি শঙ্করের সাথে দেখা করতে যায়। শঙ্করের নির্দেশে থানায় গিয়ে কর্ণাটকে পাওয়া 5টি মৃতদেহের সব ডিটেলস ভালো করে চেক করে। ভাস্কর এখানের মৃতদেহের শাড়িগুলো পরীক্ষা করে একটা বিষয় খেয়াল করে। এই 5টি শাড়ি একেবারে হুবহু একই রকম, কিন্তু শ্রাবণীর মৃতদেহে পাওয়া শাড়িটা একদম ভিন্ন ছিল। শ্রাবণীর শাড়ির ওপরে তারা একটি স্ট্যাম্প খেয়াল করে। সেটা নিয়ে খোঁজ করলে জানা যায় সেই স্ট্যাম্পটা হায়দ্রাবাদের একটা হাসপাতালের স্ট্যাম্প। তারা সেই হাসপাতালের ঠিকানা খুঁজে বের করে। ওই স্ট্যাম্পের মধ্যে যোগেশ নামে এক ডাক্তারের নামও লেখা ছিল। তারা স্পষ্ট বুঝতে পারে শ্রাবণীর মৃত্যুর সঙ্গে এই হাসপাতালের হয়তো কোনো সম্পর্ক আছে। তাই তারা সরাসরি হাসপাতালে গিয়ে ডাক্তার যোগেশের সাথে দেখা করে। যোগেশকে শ্রাবণীর ব্যাপারে জিজ্ঞেস করলে সে কোনো সদুত্তরই দিতে পারে না। এদিকে অফিসার শঙ্কর হায়দ্রাবাদে শ্রাবণীর কলেজে এসে কিশোরের সাথে দেখা করে। কিশোর আগে বলেছিল সে সেদিন শ্রাবণীর সঙ্গে মন্দিরে গিয়েছিল, কিন্তু পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে বাস্তবে তারা সেদিন মন্দিরে যায়নি। এটা জানার পর শঙ্করের সম্পূর্ণ সন্দেহ যায় কিশোরের ওপর। তাই পুলিশ কিশোর এবং ডাক্তার যোগেশ দুজনকেই গ্রেপ্তার করে। এবার তাদের দুজনকে একসাথে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় আসলে শ্রাবণী অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্ট হয়ে পড়েছিল। তাই কিশোর সেদিন শ্রাবণীকে অ্যাবর্শন করার জন্য ডাক্তার যোগেশের কাছে নিয়ে যায়, কিন্তু দুর্ঘটনাবশত অ্যাবর্শন করার সময় শ্রাবণীর মৃত্যু হয়। নিজেদের বাঁচাতে কিশোর আর ডাক্তার যোগেশ একটি ভয়ঙ্কর প্ল্যান করে। সেই সময় সিরিয়াল কিলারের বিষয়টি অনেক আলোচিত ছিল, তাই তারা শ্রাবণীকেও সিরিয়াল কিলারের ভিকটিম হিসেবে দেখানোর সিদ্ধান্ত নেয়। এমনকি শ্রাবণীর পরিচয় যাতে কেউ জানতে না পারে সেজন্য ডাক্তার শ্রাবণীর এক্সট্রা আঙ্গুল কেটে হাতের চামড়া পর্যন্ত তুলে ফেলেছিল। তারা শ্রাবণীর মাথা কেটে টুকরো টুকরো করে লেকের জলে ফেলে দিয়েছে। এরপর কিশোর একটি মিথ্যে গল্প বানায় যে সে শ্রাবণীকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। ভাস্কর যখন খোঁজ নিতে হায়দ্রাবাদে আসে তখন কিশোরী ভাস্করকে মারার চেষ্টা করেছে। তবে তাড়াহুড়োয় তারা হাসপাতালের নার্সদের জন্য রাখা সাদা একটা শাড়ি শ্রাবণীকে পরিয়ে দিয়েছিল, যেটায় হসপিটালের সিল মারা ছিল। এই একটা ছোট ভুলের কারণেই ভাস্কর ডাক্তার যোগেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। তবে তারা শুধুমাত্র শ্রাবণীর খুনের রহস্য জানতে পেরেছে, এখনও সেই সিরিয়াল কিলার পর্যন্ত পৌঁছতে পারেনি। এদিকে লক্ষ্মী তার বোনের মৃত্যু রহস্য জানতে পেরে খুবই ভেঙে পড়ে, কারণ কিশোর যে এমন কাজ করবে সেটা তারা কখনো ভাবতেই পারেনি। সব শুনে ইন্দ্রা শঙ্করকে জিজ্ঞেস করে সে কিভাবে বুঝতে পারল শ্রাবণীকে কোনো সিরিয়াল কিলার খুন করেনি। শঙ্কর জানায় আসল সিরিয়াল কিলার খুন করার সময় সব সময় একই প্যাটার্ন ফলো করেছে। বাকি সব মৃতদেহগুলো পূর্ব দিকে মুখ করা ছিল আর তাদের উপরে সবসময় কাঠের তৈরি মুখোশ থাকত, কিন্তু শ্রাবণীর মৃতদেহ পশ্চিম দিকে রাখা ছিল আর তার উপর যে মুখোশটা ছিল সেটি প্লাস্টিকের। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সিরিয়াল কিলার সবসময় এমন মেয়েদের মারছে যাদের ফিঙ্গারপ্রিন্টের কোনো রেকর্ড সরকারের কাছে নেই, কিন্তু এখানে এই দুজন অনেকগুলো ভুল করে ফেলেছে, তাই তাদের ধরতে পারা গেছে। ভাস্কর এই বিষয়টা নিয়ে খুবই চিন্তায় পড়ে যায়। তার মনে পড়ে শ্রাবণীর আগে যে মৃতদেহটি পাওয়া গিয়েছিল তারও অতিরিক্ত দুটো আঙুল ছিল। ঠিক তখনই তার মনে পড়ে বিজনেসম্যান জনের মোবাইল উদ্ধার করে তারা ফোনের ভিডিওগুলো দেখেছিল। ভিডিওতে দেখা গেছে সেদিন জন যে মেয়েটিকে নিয়ে রিসোর্টে গিয়েছিল সেই মেয়েটার হাতে 12টি আঙুল ছিল। ভাস্কর সেই ভিডিওটা আবার দেখে নিশ্চিত হয় আসলেই সেই মেয়েটার হাতে 12টি আঙুল ছিল। তার মানে এই মেয়েটাই ছিল সিরিয়াল কিলারের 16তম ভিকটিম। এবার ভাস্কর মেয়েটির গলায় একটি শিবলিঙ্গ লকেটও লক্ষ্য করে, ঠিক যেমনটা 14 বছর আগে আলীর বাড়ির বাইরে পাওয়া গিয়েছিল। এখানে ভাস্কর নিশ্চিত বুঝতে পারে মহিলাদের মার্ডার কেস আর তার ভাইয়ের মৃত্যুর মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। 14 বছর আগে তার বড় ভাইয়ের যে কারণে মৃত্যু হয়েছিল তার পেছনে দায়ী ছিল ওই সিরিয়াল কিলার। তাই ভাস্করকে যে কোনো মূল্যে এই কেসের সমাধান করে এই সিরিয়াল কিলার পর্যন্ত পৌঁছতে হবে। এরপর আবার সেই সাইকো খুনিকে দেখানো হয়, লম্বা চওড়া বড় বড় চুলওয়ালা ভয়ঙ্কর একজন ব্যক্তি, যাকে দেখে কোনো দানব বা অসুরের মতো মনে হয়। সে আরেকটা নতুন মেয়েকে একইভাবে চেয়ারে বেঁধে রেখেছে।
প্রথমে সে খড়গ দিয়ে মেয়েটার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে। এরপর মৃতদেহটিকে সিন্দুকের ভেতরে ফেলে রেখে কাটা মাথাটি একটা উঁচু জায়গায় রেখে দেয়। এদিকে ভাস্কর তার টিম নিয়ে জনের বাড়িতে আসে। গোপন ভিডিও লিক করে দেওয়ার ভয় দেখিয়ে তারা জনকে জিজ্ঞাসাবাদ করে। জন জানায় সেদিন সে রিসোর্টে যাওয়ার পর রিসিপশনে একজন বোরকা পরা মেয়েকে বসে থাকতে দেখেছিল। সে ভেবেছিল এই মেয়েটিকে হয়তোবা তার জন্যই পাঠানো হয়েছে, তাই সে মেয়েটিকে নিয়ে তার রুমে চলে যায় আর ভিডিও করা শুরু করে। কিন্তু সেই সময় আরেকজন বোরকা পরা মেয়ের রুমে ঢুকে জনকে মারধর করে ওই মেয়েটিকে নিয়ে বেরিয়ে যায়। জনের কথার সত্যতা যাচাই করতে তারা রিসোর্টের ওয়াচম্যানকেও জিজ্ঞাসাবাদ করে। ওয়াচম্যানও জনের মতো একই কথা বলে। তবে সে জানায় বোরকা পরা মেয়েটি আসলে কোনো মেয়ে নয়, সে একজন ট্রান্সজেন্ডার ছিল। বোরকা পরা মেয়ে দুজন একটি গ্রে কালারের হোন্ডা সিটি কার নিয়ে এসেছিল। এটা শুনে ভাস্কর ইন্দ্রাকে রিসোর্টে যে গ্রে কালারের হোন্ডা সিটি কারটা এসেছিল সেটা খুঁজে বের করতে বলে। তবে রিসোর্টের আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় গাড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে একদিন বাড়িতে বসে ভাস্কর কেসটা নিয়ে গভীর চিন্তা করছে। তখনই সে টিভিতে ট্রান্সজেন্ডারদের নিয়ে একটা খবর দেখতে পায়। সেটা দেখে তার যেন কিছু একটা সন্দেহ হয়। সে সাথে সাথে লক্ষ্মী আর প্রসাদকে ডেকে বলে তার মনে হয় কিলার কোনো মেয়ে নয়, বরং ট্রান্সজেন্ডারদের খুন করছে। পুলিশ বলেছিল আজ পর্যন্ত কেউই কোনো মেয়ের মিসিং কমপ্লেন করেনি, কিন্তু 6 বছর আগে থেকে একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে খুঁজতে বারবার থানায় আসে। ছেলেটি বলেছে তার গার্লফ্রেন্ড একজন ট্রান্সজেন্ডার ছিল, যে আসলে নেপালে থাকতো। মেয়েটির পরিবার তাকে বাড়ি থেকে বের করে দিলে সে এখানে এসে থাকতে শুরু করে। টাকার অভাবে মেয়েটি শেষ পর্যন্ত পতিতাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নেয়। মেয়েটা একটা লোকের সাথে রিসোর্টে গিয়েছিল, তবে সেদিনের পর থেকে সে নিখোঁজ। তাই ভাস্কর সন্দেহ করে সম্ভবত সেই মেয়েটিকেও কিলার খুন করেছে। তার মানে এই খুনি আসলে সাধারণ মেয়েদের টার্গেট করে না। যে মেয়েরা পতিতাবৃত্তি করে অথবা ট্রান্সজেন্ডার নারী, শুধুমাত্র তাদেরকেই টার্গেট করে। সাধারণত এই ধরনের মানুষদের কোনো অফিসিয়াল রেকর্ড থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে তারা পরিবার থেকে দূরে থাকে, তাই কেউ তাদের খোঁজও নেয় না। এ কারণেই আজ পর্যন্ত কেউ মেয়ে নিখোঁজ হওয়ার কমপ্লেন করেনি। সবার পোস্টমর্টেম রিপোর্টে যে বলা হয়েছে এগুলো রেপ অ্যান্ড মার্ডার কেস, সেগুলো আসলে পুলিশকে ভুল পথে নেয়ার জন্য ইচ্ছে করে করা হয়েছে, যাতে পুলিশ সবসময় নিখোঁজ মেয়েদের নিয়ে তদন্ত করতে থাকে এবং কখনোই ট্রান্সজেন্ডারের দিকটা বুঝতে না পারে। তারা এটাও জানতে পারে যে ডাক্তার কর্ণাটকের 5টি খুনের মৃতদেহগুলো পোস্টমর্টেম করেছিল সে 13 বছর আগে একটি দুর্ঘটনায় মারা যায়। এমনকি সেই ডাক্তার ট্রান্সজেন্ডার সম্পর্কিত তথ্যগুলো লুকিয়ে রেখেছিল। বর্তমানে নটরাজ নামের একজন ডাক্তার এখানকার মৃতদেহগুলোর পোস্টমর্টেম করছে। তারা হাসপাতালের একজন গার্ডের থেকে জানতে পারে ডাক্তার নটরাজ যখন পোস্টমর্টেম করে তখন সে ভেতরে কাউকে ঢুকতে দেয় না, এমনকি তার অ্যাসিস্ট্যান্টকেও নয়। পোস্টমর্টেম শেষ করে সে তাড়াতাড়ি মৃতদেহগুলো পুড়িয়ে ফেলে। এটা শুনে ভাস্কর বুঝতে পারে ভবিষ্যতে যাতে কোনো প্রমাণ পাওয়া না যায়, তাই নটরাজ এমনটা করেছে। লক্ষ্মী খুব অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে এসবের পেছনে খুনির আসল উদ্দেশ্যটা কি হতে পারে। ভাস্কর আরও কিছুক্ষণ চিন্তা করে বলে খুনি হয়তোবা তাদেরকে খুন করছে না। খুনের প্যাটার্ন দেখে মনে হচ্ছে সে কোনো কারণে এই মহিলাদের বলি দিচ্ছে, কারণ 16 জন মৃতদেহের কারো কাটা মাথা আজ পর্যন্ত পাওয়া যায়নি। এজন্যই মূলত সে মহিলাদের অতিরিক্ত আঙুলও কেটে নেয়, কারণ বলিদানের জন্য মহিলাদের সবসময় নিখুঁত হতে হয়। সেদিন রাতেই ভাস্কর পুলিশের টিম নিয়ে সরাসরি ডাক্তার নটরাজের বাড়িতে পৌঁছে যায়। ভেতরে ঢুকতেই তারা দেখতে পায় চেয়ারের উপর ডাক্তার নটরাজের মৃতদেহ পড়ে আছে। পুলিশ প্রথমে ভাবে কেউ নটরাজকে খুন করেছে, তবে ভাস্কর মৃতদেহের আশেপাশে পরীক্ষা করেই বুঝতে পারে আসলে নটরাজ সুইসাইড করেছে। হয়তো সে আগেই বুঝতে পেরেছিল পুলিশ তার ব্যাপারে সবকিছু জেনে গেছে, তবে মারা যাওয়ার আগেই সে সব প্রমাণও নষ্ট করে ফেলেছে। বাড়িতে একটি অদ্ভুত ঘর পাওয়া যায় যেখানে নটরাজ কোনো তন্ত্র সাধনা বা কালো জাদু করত। ওই ঘরে আসনের উপরে ঠিক সেই কাঠের মুখোশটি রাখা আছে যেমনটা প্রতিটা মৃতদেহের উপরে পাওয়া যেত। এসব দেখে তারা সবাই একেবারে অবাক হয়ে যায়। লক্ষ্মী বাকিদের বলে সে এই মুখোশটা সম্পর্কে কিছু রিসার্চ করেছে। এই ধরনের মুখোশ আসলে ভস্মাসুরের মাথার প্রতীক।
হিন্দু ধর্মগ্রন্থে ভস্মাসুরকে নিয়ে একটা কাহিনী আছে। একবার দুর্বাসা মুনি দেবতাদের একটি ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিল, যার কারণে দেবতাদের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছিল। দেবতারা শক্তি হারিয়ে সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করতে থাকে। তাই তারা বাঁচার জন্য ভগবান বিষ্ণুর কাছে যায়। বিষ্ণু অমৃত লাভের জন্য দেবতাদের সমুদ্র মন্থন করার পরামর্শ দেন। কিন্তু এই কাজটি একা করা সম্ভব ছিল না, তাই দেবতারা অসুরদের সাহায্য চেয়েছিল। তবে অসুররা যাতে অমৃত না পায়, তাই দেবতারা ছলনা করে নিজেরাই অমৃত পান করে। সেই সময় রাহু, কেতু এবং ভস্মাসুর নামের তিনজন অসুর ছদ্মবেশে অমৃত পান করে ফেলেছিল। পরবর্তীতে বিষ্ণু এটা জানতে পেরে ভস্মাসুরের মাথা কেটে ফেলেন। কিন্তু সে অমৃত পান করেছে বলে তার শরীর ধ্বংস হলেও তার মাথাটি বেঁচে যায়। এরপরেই তার মাথা আরো ভয়ঙ্কর হয়ে চারিদিকে আতঙ্ক ছড়াতে থাকে। অসুরগুরু শুক্রাচার্য ভগবান শিবের তপস্যা করে ভস্মাসুরের শরীর আবারও জীবিত করে তোলে। এরপর ভস্মাসুর নিজেই তপস্যা শুরু করে এবং ভগবান শিবের থেকে একটি ভয়ঙ্কর বরদান চেয়ে নেয় যে সে যার মাথায় হাত রাখবে সে সাথে সাথে ভস্ম হয়ে যাবে। তবে বরদান পাওয়ার পর ভস্মাসুর স্বয়ং শিবের পেছনেই লেগে যায়। সেই সময় বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে চালাকির মাধ্যমে ভস্মাসুরকে নাচতে বলে। নাচের সময় ভস্মাসুর নিজেই নিজের মাথায় হাত রেখে দেয়। ফলে তার পুরো শরীর ভস্ম হয়ে যায়, কিন্তু মাথাটি তখনও জীবিত ছিল। এটাই হলো ভস্মাসুরের আসল কাহিনী। সেন বর্তমানে এলে ভাস্কর লক্ষ্য করে কেউ গোপনে তাদের উপর নজর রাখছে। সে তখনই বাইরে গিয়ে দেখে নটরাজের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে জ্বলছে। তারা তাড়াতাড়ি আধা পোড়া জিনিসপত্রগুলো পরীক্ষা করে সেখানে একটি ফটো অ্যালবাম দেখতে পায়। অ্যালবামে একটি মেয়ের অর্ধেক পোড়া ছবি পাওয়া যায়, যেখানে একটি কলেজের নাম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তারা সরাসরি সেই কলেজে গিয়ে জানতে পারে এই মেয়েটির নাম রুদ্রবেণী। রুদ্রবেণী এতদিন জঙ্গলে পাওয়া মৃতদেহগুলোর ফরেন্সিক টেস্ট করেছে। সে আইটিতে গোল্ড মেডেল পেয়েছে। পরবর্তীতে সে এমবিবিএস ডিগ্রি অর্জন করে এখন একজন ফরেন্সিক এক্সপার্ট হিসেবে কাজ করে। তবে তার কোনো ঠিকানা পাওয়া যায়নি, কারণ অনাথ হওয়ার কারণে সে সবসময়ই কলেজের হোস্টেলেই থাকত। এসব শুনে সবাই বুঝতে পারে তাহলে রুদ্রবেণী ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে মৃত ট্রান্সজেন্ডারদের সাধারণ মেয়ে হিসেবে দেখিয়ে দিত, আর ডাক্তার নটরাজ পোস্টমর্টেমের মাধ্যমে এই খুনগুলোকে সিরিয়াল কিলিং হিসেবে রিপোর্ট করত, যাতে আসল খুনি কখনো ধরা না পড়ে। তবে তারা সরাসরি রুদ্রবেণীকে গ্রেপ্তার করতে পারবে না, কারণ সে হিউম্যান রাইটস কমিশনের একজন সদস্য। তার অনেক প্রভাবশালী কানেকশনও আছে। তাকে উপযুক্ত প্রমাণ ছাড়া গ্রেপ্তার করলে উল্টো পুলিশ সমস্যায় পড়ে যাবে। তাই রুদ্রবেণীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে ভাস্কর এবং প্রসাদ তার ঠিকানায় চলে যায়। তারা রুদ্রবেণীর ফ্ল্যাটে ঢোকার জন্য একজন হ্যাকারের সাহায্য নেয়। সেখানে তারা জানতে পারে রুদ্রবেণীর কাছে একটি গ্রে হোন্ডা সিটি গাড়ি আছে, অর্থাৎ রুদ্রবেণী এই গাড়ি দিয়েই ট্রান্সজেন্ডার মেয়েদের নিয়ে আসতো। এরপর হ্যাকার দরজার লক হ্যাক করে তারা রুদ্রবেণীর বাড়িতে ঢোকে। তবে রুদ্রবেণী সাথে সাথে তার সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে সেটা জেনে যায়। ভাস্কর এবং প্রসাদ রুদ্রবেণীর কম্পিউটার চেক করে সেখানে অসুর থিমের একটি অদ্ভুত অ্যাপ খুঁজে পায়। সেই অ্যাপের মধ্যে এতদিন যতগুলো মেয়েকে খুন করা হয়েছে তাদের সবার সম্পূর্ণ বায়োডাটা সেভ করা আছে। এখানে ভাস্কর একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করে। এইসব ট্রান্সজেন্ডার মানুষেরা একটি নির্দিষ্ট নক্ষত্রে জন্ম নিয়েছিল। এটা দেখে ভাস্করের মাথায় চিন্তা আসে, কেন শুধু এই নির্দিষ্ট নক্ষত্রে জন্ম নেওয়া মানুষদেরই বলিদান দেয়া হচ্ছে। ভস্মাসুর এবং এই হত্যাগুলোর মধ্যে কী সম্পর্ক থাকতে পারে? ঠিক সেই সময়ে রুদ্রবেণীকে আসতে দেখে তারা তাড়াতাড়ি ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। ঘরে ঢুকে রুদ্রবেণী বুঝতে পারে তার রহস্য ফাঁস হয়ে গেছে। তাই সে কাউকে কল করে। ফোনের ওপাশ থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠ বলে ওঠে, দেবতারা আবারও এই যজ্ঞ ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু এবার এই দানব যজ্ঞ কেউ বন্ধ করতে পারবে না। তুমি তোমার কর্তব্য পালন করো, বাকিটা আমি দেখে নেব। এদিকে ভাস্কর পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই রুদ্রবেণী নিজেই নিজেকে শেষ করে ফেলে। তারা এক প্রতিবেশীর থেকে জানতে পারে রুদ্রবেণী আর তার ভাই দানবালিঙ্গম আগে একসাথে এই ফ্ল্যাটে থাকত, তবে এখন তার ভাই মুম্বাইতে থাকে।
প্রতিবেশীর কাছে থাকা দানবালিঙ্গমের একটা ছবি দেখে ভাস্কর ও প্রসাদ দুজনেই খুব চমকে ওঠে, কারণ এই মানুষটি আসলে অন্য কেউ নয়, বরং তাদের এলাকার একজন মেকানিক যার নাম বাসা। ভাস্কর রুদ্রবেণীর বাড়িতেও একটি ঘর দেখতে পায়, যেখানে নটরাজের বাড়ির মতো করে কোনো তন্ত্র সাধনা বা কালো জাদু করা হতো। সেখানে ভস্মাসুরের পুজোর একটি বিশেষ জায়গা তৈরি করা আছে। ঘরের দেয়ালে একটি মেয়ের ছবি টাঙানো এবং ছবির নিচে মোহিনী পদ এবং তার পাশে উল্টো স্বস্তিক চিহ্ন আঁকা। সেখানে 18 সংখ্যাটি বারবার লেখা ছিল। ভাস্কর সংখ্যাগুলো দেখে তৎক্ষণাৎ বুঝতে পারে এই সংখ্যাগুলো আসলে 9 তারিখের ইঙ্গিত করছে, মানে নবম মাস, 9 তারিখ এবং সময় 9টা। সেদিনের তারিখ ছিল 9 সেপ্টেম্বর, অর্থাৎ আজ রাত 9টায় ছবিতে থাকা মেয়েটিকে বলি দেয়া হবে। ভাস্কর মেয়েটির ছবি দেখেই তাকে চিনতে পারে। এই মেয়েটি অন্য কেউ নয়, সে হলো পুলিশ হেড শঙ্করের দত্তক নেয়া ট্রান্সজেন্ডার মেয়ে মোহিনী। এবার ভাস্কর এবং পুলিশের টিম বাসাকে ধরতে চায়, কিন্তু বাসা আগেই রুদ্রবেণীর মৃত্যুর কথাটা জানতে পেরে প্রতিশোধ নেয়ার জন্য লক্ষ্মীকে ধরে অজ্ঞান করে তাকে একটা ট্রাঙ্কে বন্দি করে রাখে। এরপর সে ট্রাঙ্কটা নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ভাস্কর বাকিদের নিয়ে বাসার দোকানে এসে তাকে কোথাও খুঁজে পায় না। সবাই দোকানের আশেপাশের জঙ্গলে বাসাকে খুঁজতে থাকে। এক সময় তারা দেখে বাসা একটা পাথরের উপরে এক পায়ে দাঁড়িয়ে কোনো মন্ত্র বিড়বিড় করছে। তারা বাসাকে ধরতে কাছে যেতেই বাসা ইন্দ্রার থেকে বন্দুক কেড়ে নিয়ে তার হাতে গুলি করে দেয়। ভাস্কর তাকে ধরতে এলে বাসা এবং ভাস্করের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। বাসা ভাস্করকে মারতে মারতে একসময় একটি গুরুত্বপূর্ণ কথা বলে দেয়। সে জানায় 14 বছর আগে যখন সে একজন মেয়েকে বলিদানের জন্য তার ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ পুলিশ কনস্টেবল আলী তাকে দেখে ফেলে। আলী মেয়েটির গলায় একটি শিবলিঙ্গের লকেট খেয়াল করেছিল। বোরকা পরা মেয়ের গলায় শিবলিঙ্গ দেখে আলী তাদেরকে সন্দেহ করে। সে সরাসরি বাসার দোকান পর্যন্ত পৌঁছে যায়, যেখানে দোকানের নিচে একই রকমের একটি তন্ত্র সাধনা করার ঘর পাওয়া যায়। সেখানে একটি বড় শিবলিঙ্গও রাখা ছিল। আলী এইসব অন্যদের জানাতে চাইছিল, কিন্তু তার আগেই বাসা আলী এবং তার মেয়েকে খুন করে ফেলে। সেদিন পালিয়ে যাওয়ার সময় তার গলা থেকে শিবলিঙ্গটি খুলে আলীর বাড়িতে পড়ে যায়। এরপরই ভাস্করের ভাই রবি সেখানে আসে আর পুলিশ তাকে খুনি ভেবে গ্রেপ্তার করে। এই ঘটনার কারণেই ভাস্করের ভাই শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে। এখানেই রবির মৃত্যুর পেছনের আসল দোষীর রহস্য প্রকাশ পেল। বাসা আরও জানায় সে লক্ষ্মীকেও তার ভাইয়ের হাতে তুলে দিয়েছে। এটা বলার পরই বাসা নিজেই নিজেকে শেষ করে ফেলে। ভাস্কর বাসার ঘাড়ে একটি বার্থমার্ক খেয়াল করে। এই বার্থমার্কটা দেখে তার হঠাৎ শঙ্করের বাড়িতে দেখা একটি ছবির কথা মনে পড়ে যায়। সেই ছবিতে একটি ছোট ছেলের ঘাড়ে ঠিক একই রকমের বার্থমার্ক ছিল। ছবিতে ছেলেটি নটরাজ, রুদ্রবেণী সহ তার অন্যান্য ভাই বোনদের সঙ্গে দাঁড়িয়েছিল। এটা মনে পড়তেই ভাস্কর বুঝে যায় এই মৃত্যুর খেলার আসল মাস্টারমাইন্ড কে হতে পারে। সে তখনই কর্ণাটকে শঙ্করের বাড়িতে চলে আসে। সেখানেও সে একটি ভয়ঙ্কর তন্ত্রবিদ্যা করার জায়গা পায়। বেদির পাশে একটি পুরনো গ্রন্থ রাখা ছিল, যেটা লিখেছিলেন অসুরগুরু শুক্রাচার্য। গ্রন্থটি পড়তেই ভাস্কর এতদিন যা যা হয়েছে সেই সবের আসল রহস্য বুঝতে পারে। গ্রন্থে লেখা আছে, একবার বিষ্ণু মোহিনী রূপ নিয়ে ভস্মাসুরকে ধ্বংস করেছিলেন ঠিকই, কিন্তু অসুররা বারবার তাকে জীবিত করার চেষ্টা করে চলেছে। এই কাজটি করার জন্য শুক্রাচার্য একটি বিশেষ পদ্ধতি বলে দিয়েছেন, যেখানে মোট 18টি নরবলি দিতে হবে। 18টি বলির মাধ্যমে একটি নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করতে হবে। সেই প্যাটার্নের মাধ্যমেই ভস্মাসুরকে আবারও পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে। যে এই রিচুয়াল করবে তাকে কঠোরভাবে একটি নির্দিষ্ট নিয়ম মানতে হবে। নিয়ম হচ্ছে টানা 18 বছর ধরে তাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। এরপর যেসব মানুষ একটা নির্দিষ্ট নক্ষত্রে পুরুষ হিসেবে জন্ম নিয়ে পরে ট্রান্সজেন্ডার হয়েছে, শুধুমাত্র সেই সব মানুষকে প্রতি বছর একটা করে বলি দিতে হবে। প্রতিটি বলিদানের আগে মহিলাদের পেটের ভেতরে একটি শিবলিঙ্গ ঢুকিয়ে দিতে হয়। এরপর বিশেষ মন্ত্র পড়ে শরীর থেকে মাথা আলাদা করতে হবে। সেই মাথাটি যজ্ঞের আগুনে পুড়িয়ে ছাই করে সংরক্ষণ করবে। বাকি শরীরের পেটের উপরের একটি মুখোশ রেখে সেটা পূর্ব দিকে মুখ করে শুইয়ে রাখতে হবে, যাতে সূর্যের আলো সরাসরি সেই মৃতদেহের উপরে পড়ে।
এই প্রক্রিয়ায় মৃতদেহের পেটে থাকা শিবলিঙ্গ ধীরে ধীরে আত্মার লিঙ্গমে পরিণত হবে। সবশেষ যাকে বলি দেওয়া হবে তাকে জীবন্ত অবস্থায় আগুনে পোড়াতে হবে। সেই ছাই আগের সংগ্রহ করা কাটা মাথার ছাইয়ের সাথে একসাথে মিশিয়ে একটি ৯ মাস বয়সী শিশু আকৃতির পুতুল তৈরি করতে হবে। সেটা আগের ১৭টি আত্মার লিঙ্গমের মাঝখানে রাখতে হবে। তাহলে মূলত এই যজ্ঞ সম্পূর্ণ হবে এবং ভস্মাসুর আবারও জন্ম নিতে পারবে। এভাবেই ধাপে ধাপে ভস্মাসুরকে ফিরিয়ে আনার জন্য পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। ডাক্তার নটরাজ পোস্টমর্টেমের সময় সকল মৃতদেহের পেটের ভেতর থেকে শিবলিঙ্গগুলো বের করে ফেলত। এবার গ্রন্থটি পড়ে ভাস্কর বুঝতে পারে এই ঘটনা নতুন করে শুরু হয়নি। যজ্ঞের এই প্রক্রিয়া অনেক প্রজন্ম ধরে চলে আসছে। তবে প্রতিবারই দেবতারা, যারা আসলে মানুষের ভেতরেই ছিল, এই অসুরদের থামিয়ে দিত। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানা যায়, রুদ্রবেণী, নটরাজ, বাদশা এবং বাকি সবাই আসলে একই অসুরের পরিবারের ভাই বোন, যারা মূলত বারবার পুনর্জন্ম নিচ্ছে। প্রতিবারই তারা অসম্পূর্ণ যজ্ঞটি শেষ করার চেষ্টা করত, তবে ব্যর্থ হতো। ব্যর্থ হলে তারা নিজেরাই নিজেদের মেরে ফেলত, যাতে পরবর্তী জন্মে আবারও সবকিছু শুরু থেকে শুরু করতে পারে। ভাস্কর আগের ছবিটা আবারও খুব ভালো করে দেখতে থাকে। সেই ছবিতে থাকা তাদের পৈতৃক বাড়িটার ঠিকানাও জানতে পারে। ভাস্কর অনুমান করে এই বাড়িতেই সকল রিচুয়াল হচ্ছে, আর সেখানেই সবথেকে বড় অসুর শেষ বলিদান দিতে চলেছে। ছবিটা থেকেই বোঝা যায় বড় অসুর আর কেউ নয়, সে হলো রুদ্রবেণী, বাদশা, নটরাজদের বড় ভাই, পুলিশ অফিসার শঙ্কর। শঙ্করই এই রিচুয়ালের নেতৃত্ব দিচ্ছে, আর তার ভাই বোনেরা তাকে সহায়তা করেছে। ভাস্কর তাড়াতাড়ি গাড়ি নিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় শঙ্কর নিজের পৈতৃক বাড়িতে অসুরের মতো সেজে যজ্ঞ শুরু করেছে এবং শেষ বলিদানের প্রস্তুতি নিচ্ছে। মন্ত্র বলে মোহিনীকে অচেতন করে রাখা হয়েছে। শঙ্কর যখনই মোহিনীকে জীবন্ত আগুনে পোড়াতে যাবে, তখনই ভাস্কর সেখানে পৌঁছে যায়। ভাস্কর শঙ্করকে থামানোর চেষ্টা করে, কিন্তু শঙ্করের আসুরিক শক্তির সাথে সে কিছুতেই পেরে উঠছে না। শঙ্কর খুব বাজেভাবে ভাস্করকে মারতে থাকে। সে হাসতে হাসতে বলে, ভাস্করের প্রেমিকা লক্ষ্মীকেও এখানে আনা হয়েছে, কারণ পুরো রিচুয়ালের জন্য শঙ্করকে 18 বছর যাবৎ ব্রহ্মচর্য পালন করতে হয়েছে। আজ তার পালিত মেয়ে মোহিনীর বলিদান দেওয়ার মাধ্যমে পুরো প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে। তাই এরপর তার লালসা মেটানোর জন্যই সে লক্ষ্মীকে ধরে এনেছে। ভাস্কর যতই চেষ্টা করুক না কেন, শঙ্করের সাথে কোনোভাবেই পেরে উঠছে না। তাই সে বুদ্ধি করে কাটামাথার ছাই রাখা একটা কলস পানির মধ্যে ফেলে দেয়, কারণ ছাই নষ্ট হয়ে গেলে যজ্ঞ আর সম্পূর্ণ হবে না। এটা দেখে শঙ্কর পুরোপুরি ভেঙে পড়ে এবং ভস্মাসুরের কাছে যজ্ঞ ভেস্তে যাওয়ার জন্য বারবার ক্ষমা চায়। এমনকি সে নিজেই আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, যাতে আবারও জন্ম নিয়ে সে এই যজ্ঞ সম্পূর্ণ করতে পারে। এরপর ভাস্কর পাশের ঘর থেকে লক্ষ্মীকে উদ্ধার করে। শঙ্করের মৃত্যুর মধ্য দিয়ে বহু বছরের এই সিরিয়াল কিলিং এর কেসের সমাধান হয়। এরপর ভাস্কর তার অসাধারণ গোয়েন্দাগিরির জন্য কর্ণাটক ও তেলেঙ্গানা সরকারের কাছ থেকে অনেক সম্মান পায়। লক্ষ্মীও এবার ভাস্করের ভালোবাসার স্বীকার করে নেয়। তবে গল্পটা এখানেই শেষ নয়। একদিন ভাস্করের কাছে একটি অচেনা নাম্বার থেকে একটা ফোন আসে। অপর পাশ থেকে কেউ একজন বলে ওঠে, অসুর যজ্ঞ আবারও শুরু হয়েছে। এবার আমরা দেখতে পাই শঙ্করের পারিবারিক ছবিতে তাদের মা একটি ছোট ছেলে শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, যাকে ভাস্কর একদমই খেয়াল করেনি। তার মানে শঙ্করের আরও একজন ভাই এখনো বেঁচে আছে। অর্থাৎ এবার সেই ভাই হয়তোবা অসুরযজ্ঞ সম্পূর্ণ করতে চলেছে। আর এটা দেখিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য কমেন্ট বক্সে অপেক্ষা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।